This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for educational purpose only. নমস্কার, দ্য ওয়ালে আপনাদের স্বাগত। আজ আমাদের বিষয় বাংলাদেশ কি ক্রমশ গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে। আপনারা অনেকেই শুনেছেন যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আজকে পশ্চিমবঙ্গ বিধানসভায় একটি বিবৃতি দিয়েছেন বাংলাদেশ সম্পর্কে। সেখানে তিনি বলেছেন যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তিনি পরামর্শ দিচ্ছেন এবং এই ব্যাপারে তিনি চিঠিও লিখবেন যে বাংলাদেশে যে পরিস্থিতি তৈরি হয়েছে সেই পরিস্থিতিকে মোকাবিলা করার জন্য সেখানে রাষ্ট্রসংঘের শান্তি সেনাবাহিনী প্রেরণ করার জন্য ভারত সরকার যেন প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করেন। একটু আগে অর্থাৎ এই বিকেল 5:30-6টা বাংলাদেশি সময়ে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন তিনি আজকে বিভিন্ন দেশের যারা অ্যাম্বাসেডার আছেন ঢাকাতে, রাষ্ট্রদূতেরা আছেন তাদের সঙ্গে বৈঠক করেছেন। তারপর তিনি যে সাংবাদিক বৈঠক করেন সেখানে তিনি তাকে মমতা ব্যানার্জির এই যে মন্তব্য, এই মন্তব্য সম্পর্কে ঢাকার সাংবাদিক বন্ধুরা প্রশ্ন করেছিলেন। তিনি এই বিষয়টিকে যেভাবে প্রতিক্রিয়া দিয়েছেন তাতে হচ্ছে যে এক্ষুনি বাংলাদেশ সরকার অন্তত তৌহিদ হোসেন তিনি একেবারে খুব সিরিয়াস প্রতিক্রিয়া কিন্তু দেননি, খুব যে তেড়ে ফুড়ে উঠে এটা নিয়ে কথা বলেছেন, বরং উনি বলার চেষ্টা করেছেন যে এটা মমতা বন্দ্যোপাধ্যায় সুলভ একটি মন্তব্য করেছেন এবং ঢাকার নেতৃত্ব বাংলাদেশ সরকার তারা এটাকে এভাবেই দেখছে। এখন এ তো গেল তৌহিদ হোসেনের বক্তব্য, কিন্তু আমরা এই বিষয়ে আরেকটু আলোচনা এগিয়ে নিয়ে যেতে চাই এই জন্যে যে শুধু মমতা বন্দ্যোপাধ্যায় নন, বাংলাদেশের অভ্যন্তরে বেশ কিছু মানুষ আছেন এবং তারা দুই সম্প্রদায়ের মানুষ, অর্থাৎ সংখ্যাগরিষ্ঠ ইসলাম ধর্মাবলম্বী এবং সংখ্যালঘু, তাদের মধ্যে বড় অংশটি হিন্দু, এছাড়া বৌদ্ধ, খ্রিস্টান আরো যারা আছেন এবং একটি আদিবাসী সম্প্রদায় আছেন যারা পার্বত্য চট্টগ্রামের বাসিন্দা এবং পশ্চিমবঙ্গে অর্থাৎ সীমান্তের এপারেও বহু মানুষ। তাদের মধ্যে একটা আশঙ্কা ক্রমশ দানা বাঁধছে যে বাংলাদেশ কি ক্রমশ একটা গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে। নানা ঘটনা যা থেকে এইরকম একটা আশঙ্কা সেখানে দানা বাঁধছে। প্রথমে আমি বলি যে বাংলাদেশে যে অশান্তিগুলো হচ্ছে এই অশান্তিগুলি মানে বাংলাদেশে এমন নয় যে অশান্তিগুলি হয়নি, বা এই উপমহাদেশেও এই ধরনের অশান্তি একেবারে নতুন নয়, অজানা নয়, আমাদের অদেখাও নয়। কিন্তু এবারে যেটা হচ্ছে সেটা কিন্তু একটা ধারাবাহিকতা বহন করছে। অন্তত 5 আগস্টের পর থেকে আমরা লক্ষ্য করছি ধারাবাহিকভাবে সেটা হচ্ছে। এবং আরো একটা যে বিষয় সেটি হচ্ছে যে বাংলাদেশে এই প্রথম একটা প্রতিরোধও আমরা দেখতে পাচ্ছি। এটা খুব ঘটনা যে আমরা যে অনেক সময় শব্দটি বলি, যে সরকারি বা আইনি ব্যাখ্যা সেখানে কিন্তু আছে যে দুটি পক্ষ যেখানে সংঘর্ষে লিপ্ত হয়, কিন্তু বাংলাদেশ বা পাকিস্তানের ক্ষেত্রে যে ঘটনাগুলি ঘটে সংখ্যালঘু নিপীড়নের, সেগুলোকে কিন্তু কখনোই করা যাবে না। তার কারণ সেগুলো একপাক্ষিক সন্ত্রাস, অর্থাৎ সংখ্যাগরিষ্ঠরা তারা সংখ্যালঘুদের উপর আক্রমণ করেন, তাদের ঘরবাড়ি জ্বালিয়ে দেন, তাদের উপাসনা স্থল আক্রমণ করেন, পুড়িয়ে দেন, নানাভাবে ধর্ম অবমাননা করেন, এমনকি ধর্ম পরিবর্তনের জন্য চাপ সৃষ্টি করা, এই সব কিছুই কিন্তু আছে। ফলে বাংলাদেশে যে 71 সালে বাংলাদেশের স্বাধীনতা প্রাপ্তির পর থেকে এখনো পর্যন্ত বাংলাদেশ একটি অদ্ভুত রাজ্য যেখানে কিন্তু শব্দটি বলা যাবে না। এখন এটা কিন্তু ভালো কথা নয়, মানে হচ্ছে যে একতরফা যা হয়েছে একতরফা। কেন এবারের আলোচনা আমি গুরুত্ব দিয়ে করছি এবং কেন বহু মানুষ এটা নিয়ে আশঙ্কা প্রকাশ করছেন যে বাংলাদেশ একটা গৃহযুদ্ধের দিকে এগিয়ে যেতে পারে, সেটি হচ্ছে যে এই প্রথম সেখানে একটা এমন একটা অস্থিরতা তৈরি হচ্ছে যেটাকে অনেকেই মনে করছেন যে এটা একটা পূর্বাভাস। তার কারণ সেখানে সংখ্যালঘুরাও কিন্তু এখন প্রবলভাবে প্রতিরোধ করছেন। আমি একেবারে সাম্প্রতিক দৃষ্টান্তটি বলি যেটি একেবারে অভাবনীয় ঘটনা। সেটি হচ্ছে যে গত 26 তারিখ চিন্ময় কৃষ্ণ দাস, ইস্কনের যিনি এই মুহূর্তে বহিষ্কৃত সাধু, তাকে যেদিন গ্রেপ্তার করে চট্টগ্রাম আদালতে পেশ করা হয় এবং 1 ঘন্টার মধ্যেই বিচারক বলে দেন যে তার জামিন মঞ্জুর করা হচ্ছে না, তাকে আদালতে যেতে হবে। কিন্তু আপনারা জানবেন যে প্রায় 2.5 থেকে 3 ঘন্টা প্রিজন ভ্যানটি, অর্থাৎ যে ভ্যানে করে তাকে আদালতে নিয়ে যাওয়া হবে, সেই ভ্যানটি কিন্তু আদালত চত্বর থেকে বেরোতে পারেনি।
তার একটি কারণ হচ্ছে যে তার অনুগামীরা ভ্যানটি ঘিরে রেখেছিলেন, তারা বলেছিলেন যে জামিন দিতে হবে, আমরা প্রভুকে কারাগারে পাঠাতে দেব না। এখন আইনের পথে চলেছে, এই নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই, কিন্তু আমাদের যেটা অবজারভেশন যে এই যে এরকম একটা প্রতিরোধ হতে পারলো, এইটা কিন্তু নতুন। অর্থাৎ ওখানে সংখ্যালঘুরা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এবং আমি পার্বত্য চট্টগ্রামের যারা আদিবাসীরাও আছেন তাদের ক্ষেত্রেও যেটা দেখা গেছে যে তারা একতরফা মার খেয়েছেন। কিন্তু এবার কিন্তু একতরফা মার খাওয়ার ঘটনাটি এখনো পর্যন্ত ঘটছে না, বরং দেখা যাচ্ছে যে একটা বড় ধরনের প্রতিরোধ এবং সেই প্রতিরোধের মধ্যে একটা বৃহত্তর পরিকল্পনারও কিন্তু আঁচ পাওয়া যাচ্ছে, যেখান থেকে সংখ্যাগরিষ্ঠ অংশ তারা সংখ্যালঘুদের উগ্রবাদী, উগ্রপন্থী, জঙ্গি এই ধরনের শব্দ দ্বারা আখ্যায়িত করছেন, এই ধরনের তকমা সেটে দিচ্ছেন এবং চিন্ময় কৃষ্ণর বিরুদ্ধে তো দেশদ্রোহিতার অভিযোগ করেছেন। আপনারা সকলেই জানবেন যে দেশদ্রোহিতার অভিযোগ একজন মানুষের জন্য ভয়ঙ্কর অভিযোগ। তার কারণ হচ্ছে যে চট করে এতে মানে জামিন পাওয়া যায় না, এবং রাষ্ট্রের বিরুদ্ধে অভিযোগ যদি কারো বিরুদ্ধে ওঠে সেটা তো তার জন্যও চরম অস্বস্তিকর, এবং তিনি যে সম্প্রদায়ের মানুষ, যে প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত, তাদের জন্য খুব অস্বস্তিকর। কিন্তু চিন্ময় কৃষ্ণকে এরকম একটি মানে ধারাতে তার বিরুদ্ধে মামলা হয়েছে। আবার সেদিন যখন তাকে কারাগারে নিয়ে যাওয়ার জন্য মরিয়া হয়ে সেনা এবং পুলিশ সেখানে জনতাকে ছত্রভঙ্গ করা, মূলত তারা হিন্দু সম্প্রদায়ের মানুষ, কয়েক লাখ তারা সংখ্যায় ছিলেন, তাদেরকে ছত্রভঙ্গ করার জন্য যে কাঁদানে গ্যাস ছড়ে এবং হ্যান্ড গ্রেনেড ছড়ে লাঠি চার্জ করে, তার ফলে এই যে জনতা তারা যখন ছত্রভঙ্গ হয়ে দিগ্বিদিক ছুটছিলেন, সেই সময় দুর্ভাগ্যজনকভাবে, খুবই নিন্দনীয় ঘটনা, দুর্ভাগ্যজনকভাবে একজন আইনজীবী, যিনি আবার সংখ্যাগরিষ্ঠ অংশ অর্থাৎ ইসলাম ধর্মাবলম্বী, তিনি সেখানে নিহত হয়েছেন। অভিযোগ হচ্ছে যে তাকে খুন করা হয়েছে, যদিও অনেকে বলছেন যে এটা ঠিক খুন নয়, আসলে ঠেলাঠেলির মধ্যে তিনি পড়ে গিয়েছিলেন, তিনি পড়ে গিয়ে পাথরে আঘাত পান এবং তারপর তার উপরে কিছু মারধরের ঘটনা ঘটে, যেহেতু তিনি ওখানে সনাতনীদের বিরোধিতা করছিলেন। তো এখন তিনি আইনজীবী হিসেবে যদি বিরোধিতা করে থাকেন তাহলে সেটা তার পেশাদারী কর্তব্য, ফলে তিনি সঠিক কাজই করেছেন। এই কারণে যদি তার উপর হামলা হয়ে থাকে তাহলে সেটা চরম নিন্দনীয়। কিন্তু ঘটনা হচ্ছে যে এরকম একটি হত্যাকাণ্ডের অভিযোগ উঠেছে, এবং সেইটাকে কেন্দ্র করে আবার যেটা দেখা যাচ্ছে যে আমরা দেখলাম 26 তারিখে খুনের ঘটনা ঘটলো, কিন্তু মামলা হলো কিন্তু 30 তারিখ রাতে। কেন এই বিলম্ব? এটা কিন্তু কোনো ভালো মানুষই নয়, আসলে একটা বড় ষড়যন্ত্র তৈরি করার চেষ্টা হচ্ছিল, যেটা আবার কিছু শুভবুদ্ধি সম্পন্ন পুলিশ এবং ম্যাজিস্ট্রেট আটকে দিয়েছেন। সেটা হচ্ছে যে খুনের মামলাতে সেই আইনজীবীদের অভিযুক্ত করার চেষ্টা হচ্ছিল যারা চিন্ময় কৃষ্ণর মানে জামিনের জন্য সেদিন লড়াই করেছিলেন, যারা সংখ্যায় প্রায় 70 জন। আবার আমরা দেখলাম যে যখন এই খুনের মামলায় তাদেরকে অভিযুক্ত করা গেল না, তখন একটি বিস্ফোরক আইনে একটা মামলা করা হয়েছে, সেটি হচ্ছে যে নিহত আইনজীবীর ভাই করেছেন। এখন সেই মামলাতে 116 জনের বিরুদ্ধে মামলা হয়েছে, তার মধ্যে 70 জন আইনজীবী যারা চট্টগ্রামের হিন্দু সম্প্রদায়ের আইনজীবী। চট্টগ্রাম আদালতে মোট আইনজীবীর সংখ্যা হচ্ছে 1006, তার মধ্যে অন্তত 900 জন সংখ্যালঘু সম্প্রদায়, যাদের প্রায় 90-95 ভাগ হচ্ছে হিন্দু সম্প্রদায়ের। এখন এই যে 70 জন যাদের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা দেওয়া হলো, তারা কিন্তু চিন্ময় কৃষ্ণের আইনজীবী। তার মানে দেখা যাচ্ছে যে চিন্ময় কৃষ্ণর জামিন আটকানো, এর জন্য যেমন যারা জামিনের জন্য যারা লড়াই করেছিলেন তাদেরকে খুনের মামলায় ফাঁসানোর চেষ্টা হলো, আবার এখন যারা মানে পরবর্তীকালে মামলায় লড়বেন তাদেরকে বিস্ফোরক আইনে মামলা দিয়ে দেওয়া হলে, ফলে আগামীকাল যখন চিন্ময় কৃষ্ণকে আদালতে তোলার কথা এবং যখন তোলা হবে তখন তার হয়ে কে মামলা লড়বেন, এইটা কিন্তু এখন একটা বড় প্রশ্ন চিহ্ন। তার কারণ ওই 70 জন তাদের পক্ষে এক্ষুনি গিয়ে আদালতে হাজির হওয়াটা খুব কঠিন। তার কারণ বিস্ফোরক আইন একটা ভয়ানক মামলা, বিস্ফোরক আইনের ধারা, এবং যেটা করা হয়েছে যে চট্টগ্রাম আদালত সেটা সেনা, আদালত এবং পুলিশ এবং মানে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী তারা ঘিরে রেখেছে, ফলে আইনজীবীরা ভয় পাচ্ছেন তারা গেলে তাদের গ্রেফতার করে নেওয়া হতে পারে। এর মধ্যে আবার আরো একটি ঘটনা ঘটছে যে কিছু নবীন আইনজীবী যারা আগামীকাল চিন্ময় কৃষ্ণের হয়ে আদালতে দাঁড়াবেন বলে ঠিক করছেন, যাদের বিরুদ্ধে এখনো কোনো মামলা দেওয়া হয়নি, তাদেরকে আবার কিছু ইসলামপন্থী গোষ্ঠী এবং কিছু মানে নবীন আইনজীবী যারা ইসলাম ধর্মাবলম্বী মানুষ,
তারা আবার তাদেরকে হুমকি দিচ্ছেন যে তোমরা যদি কালকে চিন্ময় কৃষ্ণর হয়ে জামিনের আবেদনের জন্য লড়াই করো তাহলে তোমাদেরকে মূল খুনের মামলায় মানে অভিযুক্ত করা হবে। অর্থাৎ মামলাটাকে একটা বড় অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে সংখ্যালঘুদের দমনের জন্য। এই যে পরিস্থিতিগুলো, এই পরিস্থিতিগুলো কিন্তু অতীতে আমরা দেখিনি। একথা ঠিক যে আওয়ামী লীগের সময় তো যে সংখ্যালঘুরা একেবারে সুখে শান্তিতে নিরাপদে ছিলেন বা তাদের জন্য বাংলাদেশটি একটি মরুদ্যান ছিল, এরকম ভাবার কোনো কারণ নেই। বরং যে দাবি, যে 8 দফা দাবি নিয়ে এখন লড়াই হচ্ছে, সেই 8 দফা দাবি কিন্তু আওয়ামী লীগের সময় থেকেও ছিল এবং আওয়ামী লীগের নির্বাচনী ইস্তেহারে এই 8 দফা দাবির বেশ কিছু মানে পালন করারও তারা প্রতিশ্রুতি দিয়েছিলেন, যেগুলো পালিত হয়নি। কিন্তু আওয়ামী লীগের সময়তে যেটা হয়নি সেটা এখন হচ্ছে, সেটি হচ্ছে যে আইনজীবীদেরকে এমনভাবে থ্রেট করা হচ্ছে যে বিচারের অধিকার থেকে বঞ্চনা করা হচ্ছে। এর আগে আমরা দেখেছি 5ই আগস্টের পর যে ঘটনাগুলি ঘটেছে, যে সংখ্যালঘুদের উপরে প্রবল রকম আক্রমণ হয়েছে। বাংলাদেশের সংখ্যালঘুদের হয়ে লড়াই করে যে সংগঠনটি, অর্থাৎ বাংলাদেশ হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদ, তার জেনারেল সেক্রেটারি রানা দাশগুপ্ত, তার বিরুদ্ধে তো 2টি খুনের মামলা দেওয়াই হয়েছে, যে কারণে তিনি সংগঠনের পদ থেকে সরে গিয়েছেন। এছাড়াও যেটা হয়েছে যে এই সংগঠন তাদের মানে তথ্য সংগ্রহ করে দেখিয়েছে যে মাত্র 15-20 দিনের ব্যবধানে বাংলাদেশে 2010টি হামলার ঘটনা ঘটেছে সংখ্যালঘুদের পরিবারের ওপরে। তাদের অফিস কাচারি ব্যবসা এগুলো কেড়ে নেওয়া হয়েছে, জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে, লুটতরাজ করা হয়েছে। এই রকম যে পরিস্থিতিগুলো তৈরি হয়েছে, এই রকম কিন্তু নজির অতীতে কখনো নেই। এখন বাংলাদেশে যে পরিস্থিতিটা আরো ভয়ানক হচ্ছে, যে এই মুহূর্তে অতীতে যেমন সীমান্ত অরক্ষিত থাকতো, অনেকে প্রাণ বাঁচাতে তারা চলে আসতেন, ভারতে চলে আসতেন, কেউ মায়ানমারে সাময়িকভাবে চলে যেতেন। এই মুহূর্তে বাংলাদেশে সেই পরিস্থিতি নেই। বাংলাদেশ সরকার মানে যারাই সীমান্ত পেরোতে যাচ্ছেন, এমনকি বৈধ উপায়ে পাসপোর্ট ভিসা নিয়ে যারা যেতে চাইছেন তাদেরকেও আটকে দেওয়া হচ্ছে। গতকাল অর্থাৎ রবিবার দিন ইসকনের 54 জন সাধুকে আটকে দেওয়া হয়েছে এবং গত এক সপ্তাহে প্রায় 65 জন মানুষ যারা ভারতে আসতে চাইছিলেন, তাদের প্রত্যেকের হাতে বৈধ পাসপোর্ট ভিসা ছিল, তাদেরকে আটকে দেওয়া হয়েছে। এবার তারা কিন্তু অনেকেই আছেন যারা প্রাণ বাঁচানোর জন্য সীমান্ত পেরোতে চাইছেন। তার মানে প্রাণ মানে নিজের জীবন রক্ষার অধিকারটাকে ওখানে কেড়ে নেওয়া হচ্ছে। আইনি পথেই তিনি যদি দেশ ত্যাগ করতে চান, তাহলে কেন সরকার বাধা দিচ্ছে? অর্থাৎ আবহটা এমন। এছাড়া আমি আরো কতগুলি ঘটনা বলতে পারি যেখান থেকে আমি অনেকেই আশঙ্কাটা করছেন যে ঘটনাগুলি হয়েছে যে একেবারে ধর্মভিত্তিক ভাবে পেশা কেড়ে নেওয়া। সেটি হচ্ছে যে হিন্দু শিক্ষক, বৌদ্ধ শিক্ষক, এরকম কয়েকশো জনের কিন্তু চাকরি খেয়ে নেওয়া হয়েছে। পদস্থ সরকারি আমলা, পদস্থ সরকারি পুলিশের পদস্থ কর্তা, তাদেরকে ডেকে বলা হয়েছে যে আপনার চাকরি নেই, আপনাকে মাঝপথে রিটায়ার করিয়ে দেওয়া হলো। অর্থাৎ ধর্মগত কারণে সংখ্যালঘু এই কারণেই কিন্তু তাদের উপরে নানান ধরনের নিপীড়ন নির্যাতনের ঘটনাগুলি ঘটছে, যেগুলি আন্তর্জাতিক আইন, মানবাধিকার সনদ যেটা রাষ্ট্রসংঘের আছে, তার কোনো কিছুর সঙ্গে এগুলি সংগতিপূর্ণ নয় এবং এগুলি সবগুলোই মানবাধিকার হরণের তো একটা বড় দৃষ্টান্ত বটেই। একটি দেশের নাগরিকের সাংবিধানিক অধিকার হরণের একটা বড় দৃষ্টান্ত। এখন এই পরিস্থিতিতে যেটা হচ্ছে যে একটা বদ্ধ জলাশয়ের মধ্যে সংখ্যালঘুরা ওখানে পড়ে গিয়েছেন, তারা ভারতে আসতে পারছেন না। ভারতের সরকার তাদেরকে বাংলাদেশিদেরই এখন কোনো ভিসা দিচ্ছেন না, ফলে সংখ্যালঘুরা যারা প্রাণের বা তাগিদে এই দেশে আসতে চান তারাও আসতে পারছেন না। তার ফলে তারা এমন একটা পরিস্থিতির মধ্যে পড়েছেন যে তাদের দেওয়ালে পিঠ থেকে গেছে। দেওয়ালে পিঠ থেকে গেলে কিন্তু নিরস্ত্র মানুষও তার শরীরটাকে একটা অস্ত্র হিসেবে ব্যবহার করার কথা ভাবে, কারণ তাকে তো বাঁচতে হবে, তাকে রক্ষা করতে হবে, পরিবারকে বাঁচাতে হবে। এই যে পরিস্থিতিগুলো বাংলাদেশে তৈরি হয়েছে, এর পাশাপাশি আরো একটি বিষয় আছে যে সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায়ের কতিপয় ধর্মীয় নেতা, যাদের ধর্মীয় নেতা বললে খানিকটা মানে প্রকৃত ধর্মীয় নেতাদের অসম্মান করা হয়। বেশ কিছু মানুষ আছেন যারা এই ওয়াজ করছেন এবং যেখানে অন্য ধর্মের মানুষের প্রতি একটা ঘৃণা বর্ষণ করছেন, তাদেরকে নানানভাবে হুমকি দেওয়া হচ্ছে, অথচ সেটা ধর্মীয় সমাবেশ। কিন্তু দেখা যাচ্ছে যে প্রবলভাবে রাজনৈতিক কথা এবং হিংসা উদ্রেককারী কথা তারা বলছেন। এখন কথা হচ্ছে যে সংখ্যালঘুরা কতদিন এই পরিস্থিতিতে তাদের ধৈর্যের পরীক্ষা দেবেন? সকলেই ধৈর্যের পরীক্ষার কথা বলছেন, সব নেতা মন্ত্রী সবাই এটা বলছেন। এমনকি সংখ্যাগুরুদেরও ধৈর্যের পরীক্ষা দিতে বলা হচ্ছে, বাংলাদেশের সরকারের তরফেও বলা হয়েছে। কিন্তু বাংলাদেশ সরকারের তরফে যেটি প্রকৃত করা দরকার সেটি কিন্তু হচ্ছে অ্যাকশন।
দেখা যাচ্ছে সেই অ্যাকশনটি নেই। অর্থাৎ সরকার বরং অনেক ধরনের ঘটনাকে এন্ডোর্স করছে, তারা বলছে যে না এটা কমিউনাল নয়, এটা ধর্মীয় নয়। এবং এর পাশাপাশি যেটা দেখা যাচ্ছে যে গোটা বিশ্বজুড়ে এই মুহূর্তে কিন্তু বাংলাদেশ প্রবলভাবে কোণঠাসা। আমরা জানি যে গত পরশুদিন জেনেভাতে রাষ্ট্রসংঘের যে সংখ্যালঘু বিষয়ক ফোরাম, সেখানে বাংলাদেশ এবং আরো মানে ইউরোপ আমেরিকার বহু দেশের প্রতিনিধিরা, বিশেষ করে যারা মানবাধিকার নিয়ে লড়াই করেন, তারা বাংলাদেশি হিন্দুদের নিপীড়নের প্রতিবাদে জোরালো সওয়াল করেছেন এবং প্রতিবাদ জানিয়েছেন। এবং সেইটা নিয়েও কিন্তু ওখানে রাষ্ট্রসংঘের দরবারে বাংলাদেশ এই অভিযোগগুলিকে অস্বীকার করার চেষ্টা করেছে। এইটা হয়ে গেছে আরো একটা সমস্যা, যে সরকার যদি তার অপারগতাকে স্বীকার করত, যে হ্যাঁ আমি পরিস্থিতি পুরোপুরি কন্ট্রোল করতে পারছি না, ফলে একটা ঘটনা ঘটছে কিন্তু আমি চেষ্টা করছি, কিন্তু সরকারের যে দৃষ্টিভঙ্গিটা দেখা যাচ্ছে ইউনূস সরকারের, সেটি হচ্ছে যে তারা কিছুই ঘটেনি এইরকম একটা মনোভাব তারা পোষণ করছেন। তার ফলে এই যে শুভবুদ্ধি সম্পন্ন মানুষের যে আর্জি বা পরামর্শ, যে শান্ত থাকুন, ধৈর্য ধরুন, এগুলো কিন্তু কতদিন থাকবে এই নিয়ে একটা সংশয় আছে। ফিরে আসি মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়। মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেছেন যে তিনি নরেন্দ্র মোদীর কাছে আর্জি জানিয়েছেন, ভারতের প্রধানমন্ত্রীর কাছে। তৃণমূলের এই ব্যাপারে স্ট্যান্ডটাও খুব লক্ষণীয়। তারা প্রথম থেকেই বলছে যে এই বিষয়টিতে পররাষ্ট্র মন্ত্রক এবং তথা ভারত সরকার যা সিদ্ধান্ত করবে সেটাই তাদের অভিমত। তিনি আজকে একটুখানি বলেছেন যে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বলবেন বাংলাদেশে পিস কিপিং ফোর্স পাঠানো হোক। পিস কিপিং ফোর্স হচ্ছে যে শান্তি, অর্থাৎ রাষ্ট্রসংঘের একটি শান্তি বাহিনী, যেখানে বিভিন্ন দেশের সেনারা তারা অংশগ্রহণ করে থাকে। ধরাই যায় যে বাংলাদেশে যদি পিস কিপিং ফোর্স মোতায়েন করা হয়, তাহলে সেখানে বাংলাদেশিরাও থাকবেন না, ভারতীয়রাও থাকবেন না, ভারতীয় সেনারাও থাকবেন না। প্রশ্ন হচ্ছে যে সেই পরিস্থিতি বাংলাদেশে তৈরি হয়েছে কিনা, এ নিয়ে প্রশ্ন তোলার অধিকার সকলেরই আছে। কিন্তু আমি বলবো যে এই যে কথাটি মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে শান্তি সেনা পাঠানো হোক, এই কথাটি কিন্তু বাংলাদেশে এবং এপারে অনেক মানুষ মনে করছেন যে এটা না হলেই ভালো, এটা কাঙ্ক্ষিত নয়। কারণ কোনো একটা দেশে এমন একটা পরিস্থিতি তৈরি হলো যে সে দেশের নিরাপত্তা বাহিনী সেটা নিয়ন্ত্রণ করতে পারছে না, সেটা কিন্তু সে দেশের জন্য যথেষ্ট অবমাননাকর পরিস্থিতি। তো সেটা না হলেই ভালো। কিন্তু অনেকেই যারা মনে করছেন যে এইরকম একটা দিকে বোধহয় এগিয়েও যেতে পারে বাংলাদেশ, যেখানে এই যে সংখ্যালঘু যারা অত্যন্ত সংখ্যায় কম, মাত্র 7-8%, সব মিলিয়ে হিন্দুরা 7.something%, এবং সব মিলিয়ে গোটাটি হচ্ছে 8 কি 8.5%। এই যে 8-8.5% মানুষের যে অবস্থার মধ্যে তারা পড়েছেন, তারা কিন্তু মুখ বুঝে এতদিন পর্যন্ত যে পরিস্থিতিটা ছিল যে তারা মার খাবেন, কাঁদবেন এবং সরকারের কাছে বিচার চাইবেন, এখন অনেকে মনে করছে যে পরিস্থিতিটা এখন আর সেই জায়গায় নেই। তার কারণ হচ্ছে যে তাদের তো আর কোনো উপায় নেই, কারণ তারা বিচার পাচ্ছেন না। আওয়ামী লীগের সময়তে শেখ হাসিনা অন্তত অনেক ক্ষেত্রে তিনিও তার কথা রাখেনি, তার প্রশাসন, কিন্তু তিনি কিন্তু খুব জোরালো ভাষাতে এই ধরনের ঘটনার নিন্দা করেছেন এবং গ্রহণ করেছেন যে হ্যাঁ এই ধরনের ঘটনা ঘটেছে, এগুলো আমরা বরদাস্ত করব না। কিন্তু মোহাম্মদ ইউনূসের বক্তব্যের সঙ্গে অতীতের শাসকদের বক্তব্য মিলছে না। এখানেই কিন্তু সমস্যার মূল বলে আমার মনে হয়। আমি এর আগেও একটি ভিডিওতে এই কথা বলেছিলাম যে শাসক যদি গোটা মানে সমস্যাটাকে ডিনাই করে এবং ডিনায়াল মোডে থাকে, তাহলে যারা আক্রান্ত তাদের আক্রোশ কিন্তু আরো অনেক অনেক গুণ বেড়ে যাবে। ফলে বাংলাদেশ আগামী দিনে গৃহযুদ্ধের দিকে চলে যাবে কিনা, এই যে বিষয়টি নিয়ে অনেকেই কিন্তু সংশয় প্রকাশ করছেন, উৎকণ্ঠিত উদ্বেগের মধ্যে আছেন। আমরা চাই না সেই জায়গার দিকে চলে যাক আমাদের প্রতিবেশী দেশ, কারণ ওখানে আগুন জ্বললে তার আঁচ আমাদের এখানেও আসবে, আমরা কেউই তখন ভালো থাকবো না। ফলে আমরাও এটা চাই না। কিন্তু আমার মনে হয় যে বাংলাদেশের শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, বিশেষ করে সংখ্যাগরিষ্ঠ মানুষের এখন একটা বড় মানে ঐতিহাসিক কর্তব্য পালনের জায়গা তৈরি হয়েছে, মানে সময় এসছে যে তাদেরকেও কিন্তু সরকারকে বলতে হবে যে সংখ্যালঘুদের নিরাপত্তা বিষয়টি নিশ্চিত করা। নমস্কার, শুভরাত্রি, সকলে ভালো থাকবেন।